কাঁচামরিচে ৯১% কীটনাশকের উপস্থিতি। শিম, টমেটো, বেগুন সহ বিভিন্ন সবজিতে রয়েছে ক্ষতিকর মাত্রায়। স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিক বিকলাঙ্গ বা মানসিক বিকলাঙ্গ, প্রতিবন্ধী এই ধরনের বাচ্চা জন্ম নিচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের তাগিদ। আইন প্রয়োগকারী সংস্থা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইন্সপেক্টর যেগুলো নিয়োগ করা আছে, ওনাদের দায়িত্ব এগুলো সঠিকভাবে দেখা। বিষমুক্ত খাদ্য উৎপাদন ও গ্রহণে সচেতন হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর। আইন প্রয়োগ করা হচ্ছে না তা না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে জনসচেতনতার কোনো বিকল্প নাই। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি তানজিবুনিয়াত এবং আমি এজি মাহমুদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। উচ্ছেদের পরদিন এবার কল্যাণপুর পোড়াবস্তিতে আগুন, অগ্নিকাণ্ড পরিকল্পিত বলছেন বাসিন্দারা। এক মাসও জানা যায়নি রাজশাহীর আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলাকারীর পরিচয়। কেউ আটক বা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে গ্রামবাসী। সাইবার অপরাধ মোকাবেলায় আইন করা ছাড়া তেমন কোনো প্রস্তুতি নেই বাংলাদেশে। প্রশিক্ষণ নেই পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। চট্টগ্রামে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে তৃতীয় দিনের মতো অচল সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, দুর্ভোগে রোগীরা। এবং খুলনায় শেষ টি-20তে আজ জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সমতায় ফেরার প্রত্যয় সফরকারীদের। প্রতিদিনের রান্নার জন্য অপরিহার্য উপকরণ কাঁচামরিচের ৯১% নমুনার মধ্যেই মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রার কীটনাশকের অস্তিত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। এছাড়া ক্ষতিকর মাত্রার কীটনাশক রয়েছে বেগুন, টমেটো, শিম সহ বিভিন্ন সবজি ও শুটকিতে। আর বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার গ্রহণে কিডনি, যকৃত ও অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ারও আশঙ্কা রয়েছে। এ কারণে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত আইন কার্যকরের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্রসূনাশিস। বিষমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যদ্রব্যে কীটনাশকের অস্তিত্ব পরীক্ষা করতে শাকসবজি, ফল ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সম্প্রতি প্রতিষ্ঠানটির কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরির গবেষকরা দেশের বিভিন্ন অঞ্চল ও রাজধানীর বেশ কয়েকটি শপিং মল থেকে সংগ্রহ করা সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এর মধ্যে কাঁচামরিচের ৯১%, বেগুন, টমেটো, শিমের ২৭% এবং শুটকির ৩৩% নমুনায় রয়েছে কীটনাশকের উপস্থিতি। তবে আটা, ময়দা, চাল এবং আলুর মধ্যে কীটনাশকের অস্তিত্ব পাওয়া যায়নি। কাঁচামরিচের ৯১% নমুনার মধ্যে কীটনাশকের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। শুটকির মধ্যে নিষিদ্ধ যে সমস্ত বালাইনাশক সেগুলো আমরা পাচ্ছি। বেগুন, বরবটি, সিম, করলা, এই কয়েকটা সবজিতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গিয়েছে। এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণে নানা পরামর্শ দেন। কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে শিশুটা মায়ের শরীরের ভিতরে বেড়ে উঠছে, মাসল, হাড় এগুলো ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক বিকলাঙ্গ বা মানসিক বিকলাঙ্গ, প্রতিবন্ধী এই ধরনের বাচ্চা জন্ম নিচ্ছে। 2% লবণ পানিতে যদি আপনি শুটকি মাছটা ভিজিয়ে রাখে, তাহলে এটা দেখা গেছে যে 30 থেকে 40% দূরীভূত হয়। সবজির ক্ষেত্রে যদি আপনি ট্যাপের পানিতে ধুয়ে নেন তাহলে এটা চলে যায়। তাদের মতে এ বিষয়ে অধিক গবেষণার পাশাপাশি খাদ্য নিরাপত্তা বাড়াতে আইন কার্যকর সহ কীটনাশক ব্যবহারে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি দরকার। কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের একটা পলিসি থাকা দরকার। যেখানে নাকি আমদানিটা করা হয় সেখানে কিছু টেকনিক্যাল লোকজন বসানো। আইন প্রয়োগকারী সংস্থা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইন্সপেক্টর যেগুলো নিয়োগ করা আছে, ওনাদের দায়িত্ব এগুলো সঠিকভাবে দেখা। খাবার গ্রহণে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আইন প্রয়োগ করা হচ্ছে না তা না, কিন্তু
এটা আমাদের মনে রাখতে হবে যে জনসচেতনতার কোনো বিকল্প নাই। পোকামাকড় দমনের পাশাপাশি বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনে প্রাকৃতিক পদ্ধতির উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী। ফেরোমেন ট্র্যাপ, আলোর ফাঁদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদের পরদিন কল্যাণপুর পোড়া বস্তিতে আগুন লেগেছে। সকালে এ ঘটনা ঘটে। বস্তিবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে বস্তিতে আগুন দেওয়া হয়েছে। তারা জানান, সকালে মুখ ঢেকে কয়েকজন বস্তির কয়েকটি ঘরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বস্তিবাসী গতকাল ভেঙে ফেলা বিভিন্ন ঘর থেকে মালামাল সরানোর কাজে ব্যস্ত ছিলেন। শুরুতে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করেন বস্তির লোক তো দেখলে চিনেন, বস্তির লোক কোন কাউলিয়া লোক, ওরা ভোরবেলা আয়া আগুন লাগাই দিয়ে বুদ্ধ ওপর দিছে। লোক আসছে, আইসা এটার ভিতরে ঢুকছে, ঢুকায় রাত দিন 24 ঘন্টা ঢুকতেছে। তাদের লোক 10,000 লোক পাহারা দিতেছে, তাদের ভিতরে কেউ এই কাজ করে গেছে। তো শীতের সবাই শুয়ে আসছিল, ভোরে লাল ফিতা আলারা এই কাম করছে। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দিতেছিল বাংলা কলেজের পোলাপাইন। আগুন লাগাই দিয়ে গেছে। আমি কিসে আমার পুলিশ দুইটা ইউনিট আমরা এখানে চলে আসছি। আসার পরে আর কি যে বস্তির যে সামনে আর কি এখানে অনেক উচ্ছৃঙ্খল জনতা ছিল আর কি, তাদের বাধার সম্মুখীন কিছুটা আমাদের হতে হয়। পরবর্তীতে আমরা সাথে সাথে পুলিশের সাহায্য চেয়েছি। পুলিশ সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে প্রোটেকশন দিয়ে তারা আমাদেরকে এখানে নিয়ে আসছে। নিয়ে আসার সাথে সাথে আমরা অগ্নি নির্বাপন করছি। দুপুরের সময়ে আরো থাকছে। রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার প্রায় 9 মাস গড়ালেও এখনো হামলাকারীর নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া কাউকে আটক বা গ্রেফতার করতে না পারায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। সম্প্রদায়টির নেতারা বলছেন, এই ঘটনা আহমেদিয়াদের উপর ধারাবাহিক হামলারই অংশ। আর পুলিশ এ দাবি অস্বীকার না করলেও বলছে, এ ঘটনায় বিভিন্ন স্থানে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাবিবুর রহমান পাপুর তলা ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 2004 থেকে 2007 সাল পর্যন্ত রাজশাহী বাগমারা কেঁপেছে জেএমবি আতঙ্কে। দীর্ঘদিন পর গত বছরের 25শে ডিসেম্বর আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলায় আবারও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হওয়ায় বোমা আতঙ্কে মসজিদে কমেছে মুসল্লির সংখ্যা। আমরা তো জানতে পারছি না যে এই জিনিসটা কে করলো, কারা করলো। মসজিদে যখন যাব তখন হয়তো কোন সময় কোন জায়গায় বা কে বা কারা আসে বোম মারবে, কি অবস্থা, এগুলো তো একটা সমস্যা। এটা একটা মারাত্মক বিষয়। বাংলাদেশের এমন কোনো প্রেক্ষাপট সৃষ্টি হয়নি যেখানে আত্মঘাতী বোমা হামলা হবে। আহমদিয়া এই নেতার দাবি, সারা দেশে বিভিন্ন সময় যারা তাদের উপরে হামলা চালাচ্ছে, এই হামলাও তারই একটি অংশ। এটা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার কাজ না, এটা বাহির থেকে আমদানি করা। আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না কারা এই কাজটা করছে। আমাদের বিরোধী যারা আছেন তারাই হয়তোবা, এটাই মনে হচ্ছে। এ বিষয়ে কিছু নিশ্চিত করতে না পারলেও সারা দেশে এ ধরনের ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। যে সকল জায়গায় ধরা পড়ছে, বাগমারায় যে ঘটনাটি ঘটেছে তাদের সাথে কোনো সংযোগ আছে কিনা কিন্তু উল্লেখ করার মতো এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসে নাই। এদিকে ধর্মীয় উস্কানি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও আতঙ্ক কমাতে সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। যে যেখানে পাচ্ছি ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি প্রতিষ্ঠানগুলোতে আমরা মিটিং মিছিল করছি। আত্মঘাতী হামলার পর রাজশাহী অঞ্চলে আহমদিয়াদের 5টি মসজিদে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টিকারী সাইবার অপরাধ মোকাবেলায় আইন করা ছাড়া উল্লেখ করার মতো আর কোনো প্রস্তুতি নেই বাংলাদেশের। নেই বিশেষ বাহিনী বা উন্নত প্রযুক্তি, এমনকি অপরাধ দমনে আলাদা কোনো প্রশিক্ষণই নেই পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। তবে অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকের আজ চতুর্থ ও শেষ পর্ব।
আলাদা কোনো ব্যবস্থা না থাকায় ৮-১০টি সাধারণ অপরাধের মতো সাইবার অপরাধের ক্ষেত্রেও মামলা নেওয়া হয় থানাগুলোতে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন সাধারণত পুলিশের মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা। কিন্তু প্রযুক্তি ঘনিষ্ঠ এসব মামলার সুষ্ঠু তদন্তে তারা কতটুকু প্রস্তুত? প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় পুলিশের মাঠ পর্যায়ে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে। আমাদের থানার 40 জন অফিসারের মধ্যে 10% কম্পিউটার সম্পর্কে ভাষা ধারণা আছে, হয়তো কম্পিউটার অপারেট করতে পারে, সফটওয়্যার সম্পর্কে কোনো ধারণাই নাই। আর বাকি 40% কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই নাই। সফটওয়্যার সম্পর্কে থরো নলেজ যদি আমাদের থাকে তাহলে কিন্তু ওই প্রযুক্তিটা আমরা পেলে আমরা কাজে লাগাতে পারবো। এই জন্য আগে দরকার হলো ট্রেনিং। 2013 সালে সাইবার আদালত গঠনের পর থেকে পড়া মামলাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই যথাসময়ে শেষ হয়নি তদন্ত কাজ। আর যেগুলোরও বা বিচার কাজ শেষ হয়েছে, ন্যায় বিচার প্রাপ্তি সহ সেগুলোর বড় একটি অংশের বিরুদ্ধেই রয়েছে নানা প্রশ্ন। মামলার তদন্তে দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই অপরাধীদেরকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। অথচ সাইবার সংক্রান্ত মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণ করা অপেক্ষাকৃত সহজ বলে মনে করেন প্রযুক্তিবিদরা। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন অন্যান্য যে কোনো অপরাধের তুলনায় সাইবার অপরাধে অপরাধীকে শনাক্ত করা অনেক বেশি সহজ। কেননা সাইবার জগতে একবার কোনো ঘটনা ঘটলে তার প্রমাণ চিরতরে মুছে ফেলা সম্ভব হয় না। তবে সেই প্রমাণ সংগ্রহের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা। আপনি মনে করেন আপনার কম্পিউটারটার থেকে এটা মুছে ফেললেন, কিন্তু আপনি তো আপনার কম্পিউটারের যে একক আইডি সেটা আপনি চাইলেও মুছতে পারবেন না। যে সার্ভারগুলো করছে সেগুলো তো আপনি চাইলে মুছতে পারবেন না, সেগুলোর কোনোটার নিয়ন্ত্রণ আপনার হাতে নাই। যেই কারণে এই ডিজিটাল সিস্টেমে কিন্তু ধরে ফেলাটা সহজ যদি আপনি ঠিক মতো কাজ করেন। তার এই কথার সঙ্গে সহমত প্রকাশ করে পুলিশের কর্মকর্তারা বলছেন, অপরাধ প্রমাণে উন্নত পরীক্ষাগার তৈরির পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সাইবার ল্যাবরেটরি করতেছি বাংলাদেশ সরকার এবং কোইকার যৌথ অর্থায়নে। এটা হয়ে গেলে আমাদের সক্ষমতা আরো অনেকটাই বাড়বে। আরো লোকজনকে আমরা প্রশিক্ষিত করব। পুরোপুরিভাবে সব থানা পর্যায়ে না পারলেও আমরা জেলা পর্যায়ে আমাদের এক্সপার্টদেরকে সরাই দেব। এ ধরনের অপরাধ দমনে সাইবার পুলিশ নামে বিশেষ একটি স্কোয়াড গঠনের পরিকল্পনা পুলিশের রয়েছে বলেও জানান তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। প্রধান বিচারপতির সাম্প্রতিক বক্তব্য সরকারকে কাঁপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, ওই বক্তব্যের পর 5 জানুয়ারির নির্বাচন ও সংসদের বৈধতা আর থাকে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। চিফ জাস্টিসের বক্তব্যকে আমরা স্বাগত জানাই, যে তিনি সাহস করে বক্তব্য দিয়েছেন। এটা সরকারকে নাড়িয়ে দেবে। সরকারের ভূকম্পন শুরু হবে। 6.8 যে ভূকম্পন কিছুদিন আগে আমরা দেখেছি, সেই ভূকম্পনের আরেকটা ভূকম্পন সৃষ্টি করলেন চিফ জাস্টিস এস.কে. সিনহা। এবং এরপরে এই সরকার যে সংসদের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত, সেই 10ম সংসদ সবগুলো বাতিল হয়ে যায়, অবৈধ হয়ে যায়। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমাদের পার্টি ঐক্যবদ্ধ আছে। আমাদের চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ উনি সহ এবং পার্টির সংসদ দলের নেতা বেগম রওশন শাহ সহ পার্টির সমস্ত সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট সদস্য, ওয়ার্কিং কমিটির সদস্য এবং সমস্ত জেলা কমিটি সহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সংকট কাটিয়ে উঠবো। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি জাতীয় এক থাকবে, অবিভাজ্য থাকবে এবং সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে আজ তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে চট্টগ্রামের সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে দুর্ভোগ বেড়েছে রোগী ও তার স্বজনদের। আজও সকালে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার জন্য আসা রোগীদেরকে ফিরে যেতে দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। 20 জানুয়ারি দুপুরে চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক এ ধর্মঘটের ঘোষণা দেন। তবে তৃতীয় দিনে এসে আইসিইউ ও শিশু রোগী ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। কর্মবিরতি পালন করছে, রোগীদের অনেক সমস্যা হচ্ছে, ঠিক মতো সেবা পাচ্ছে না। অনেক দুর্ভোগ না আমাদের, তো আমি আসছি এখন হইতেছে না, কতদিন লাগবে ঠিক নেই। আমি এগুলো পরীক্ষা করার জন্য আসছিলাম,
আপাতত স্থগিত, রবিবার আসার জন্য বলছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া এখন যেটা এখন চলতেছে, তো সেটা আসলে আমাদের যেই নেতৃত্ববৃন্দ আছে বিএম এর ওনারাই আসলে এটা সিদ্ধান্ত নেবেন, আর এক্ষেত্রে আমরা জাস্ট সেই ডিসিশনটাকে ফলো করছি। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের নাগরিক জীবন। বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি গ্যাস স্টেশন, কলকারখানা সহ সব জায়গায় গ্যাসের অভাবে চলছে হাহাকার। তবে কবে নাগাদ এই গ্যাস সংকটের অবসান হবে তার কোনো সুনির্দিষ্ট জবাব নেই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের কাছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গ্যাস নেই আজকে 4-5 দিন ধরে, আমরা অনেক কষ্টে আছি, বাইরে থেকে জিনিস খেতে হচ্ছে কিনে এনে। গ্যাস না পেয়ে এভাবেই সমস্যার কথা জানালেন নগরীর আশকার দিঘির পার এলাকার বাসিন্দা ফারহানা রিমা। গত 4 দিন ধরে গ্যাস না থাকায় চরম বেকায়দায় পড়েছেন। এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার কিনে এনে পরিবারের সদস্যদের জন্য রান্নার কাজ কোনো রকমে সারছেন তিনি। শুধু নগরীর আশকার দিঘির পার নয়, হালিশহর, চকবাজার, বাকলিয়া, খুলশী, জামাল খান সহ নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় কয়েকদিন ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এক টাইম হলে থাকলে তো একটা সমস্যা, দুটো টাইমে থাকতেছে না। এদিন সকাল 7টায় চলে যাচ্ছে আর আসতেছে না। যারা সার্ভিস হোল্ডার আছে ওদেরও ক্ষতি হচ্ছে, বাচ্চাদের স্কুলের ক্ষতি হচ্ছে, বাচ্চারা না খেয়ে যেতে হচ্ছে। নগরীতে চাহিদা রয়েছে 50 কোটি ঘনফুট গ্যাসের, কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে 20 থেকে 23 কোটি ঘনফুট গ্যাস। সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। রাতের 3টার থেকে ভাই সিরিয়াল দিয়ে বসে থাকে, 2-2.5 ঘন্টা পরে সিরিয়াল দিয়ে গ্যাস পাওয়া যায় না, খুব সমস্যা। যাত্রীও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি, কোম্পানিরও ইনকাম কম নিতেছে না। প্রতিদিন আপনার 10:30-10টার দিকে টোটালি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে, আর 7টা থেকে সকাল 7টা 6:30 থেকে ক্রাইসিস শুরু, একদম একটানা থাকে রাত্র 12:30-1টা পর্যন্ত। গ্যাস সংকটের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। বাকরাবাদ ভেঙে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠিত হয়েছে, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু এখনো চট্টগ্রামের গ্যাসের সমস্যার সমাধান হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গের বীরভূমে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত 2 বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে দাবি ভারতীয় গণমাধ্যমের। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে নেপাল ও বাহরাইন। নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জয়ের লক্ষ্য 2 দলের। গত 2 দিনের বৃষ্টি শেষে উত্তরের হিমেল হাওয়া, কুয়াশার তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। অনেক জেলাতে আজও দেখা যায়নি সূর্যের মুখ। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 3 দিনের মতো শুক্রবার সকাল থেকেই রাজশাহীতে কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে সূর্য। এর মধ্যেই বাধ্য হয়ে কাজের প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে কর্মজীবীদের। এদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। এমনই ঠান্ডা মনে করেন যে মানুষজনের বাড়ানোর সমস্যা, এই বাতাস যেটা মারছে এই বাতাসে ঠান্ডা লাগছে। ঠান্ডার কারণে ব্যবসার ক্ষতি আমাদের, আমরা এভাবে চললে আমরা কি করে চলবো? বাড়িতে ছেলেপেলের অসুখ পাইছে, ময়মুরগি মারা যাচ্ছে, শীতের খুব চাপ। বরগুনায় গুড়ি বৃষ্টি বন্ধ হলেও বেড়েছে ঘন কুয়াশার সাথে শীতের তীব্রতা। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এত ঠান্ডায় মনে করেন যে হাতগুলো অপর হয়ে গেছে, অতিরিক্ত ঠান্ডা, শরীরে কোলায় না। শীতের কারণে যাত্রী উঠতে চায় না, রিক্সা ভাড়া করতে নাই, কামাই নাই। এদিকে প্রচন্ড ঠান্ডায় দিনাজপুরের মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। শহরের রাজপথ থেকে ফুটপাত, রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড, সব জায়গায় জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। এছাড়া ঠাকুরগাঁও, যশোর সহ দেশের বিভিন্ন জেলায় হিমেল হাওয়া শীত বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। অন্যদিকে ঝিনাইদহে বাস উল্টে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী নিহত হন, আহত হন বাকি দুজন। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাস উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন একজন, আহত হন আরও 7 জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গণে। পণ্যে আকর্ষণীয় মূল্য ছাড়ের প্রত্যাশায় প্রতিবারই মেলার শেষ দিকে ক্রেতা দর্শনার্থীর ভিড় থাকে বেশ চোখে পড়ার মতো। আর আজ সাপ্তাহিক ছুটির দিন হয়, শীত উপেক্ষা করে সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন ক্রেতারা। ভিড় রয়েছে শিশুদের খেলনা, গৃহস্থালী পণ্য ও পোশাকের দোকানগুলোতে। আর বিক্রেতারা জানিয়েছেন অন্যান্য দিনের তুলনায় আজ পণ্য বিক্রির হার কিছুটা বেশি। বিকেলের দিকে মেলায় ক্রেতা সমাগম আরও বাড়বে বলেও আশা করছেন তারা। প্রচণ্ড ভিড়, এত ভিড় আমি গত বছরও আসছিলাম, এত ভিড় দেখি নাই। এই বছর একটু বেশি ভিড় মনে হচ্ছে। এসে দেখি মানে পুরো জাম, ওখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে হয়েছে। বাবার সাথে এসেছি ঘুরে ঘুরে দেখবো আর কিনবো। আমি আব্বু আম্মুর সাথে এসেছি গল্পের বই কিনবো। পরিবেশ মোটামুটি ভালো, আমাদের সেলও ইনশাল্লাহ অনেক ভালো। অন্যান্য শুক্রবার তুলনায় এবারে শুক্রবারটা একটু বেশি ভিড় হচ্ছে এবং এবার একটু বিক্রিটাও বেশি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহমুদ। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, বেলা যত বেড়েছে ততই কিন্তু আসলে আজকে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের এবং ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিন্তু বেড়েছে। আমি এই মুহূর্তে আসলে বাণিজ্য মেলার প্রধান ফটক যেটি সেটি ঠিক পাশেই আছে। আমার পিছনে দেখতে পাবেন দর্শনার্থীদের কিন্তু প্রবাহ দেখা যাচ্ছে। বিভিন্ন স্টলে তারা ঘুরছেন এবং তাদের প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী সেটি কিন্তু খুঁজে বের করছেন এবং কেনার জন্য দরদাম করছেন। তো আজকে সকাল থেকেই আমরা এখানে আছি। বাণিজ্য মেলার যে শেষ দিকে আমরা জানি যে জানুয়ারি মাসের 31 তারিখে কিন্তু বাণিজ্য মেলা শেষ হয়ে যাওয়ার কথা। সে তুলনায় আজকে 22তম দিনে বা 22 তারিখে এসে আমরা দেখতে পাচ্ছি যে শেষ দিকে আসলে বেচা বিক্রি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন স্টলে যারা অংশগ্রহণকারী যারা আছেন তারা কিন্তু তাদের বিক্রি বাড়ানোর জন্য নানা রকম ছাড়ের অফার কিন্তু এখানে দিয়েছেন এবং একটি কিনলে 2টি 3টি এবং 10টি ফ্রি পণ্যের মতো কিন্তু অফার আমরা এখানে দেখতে পেয়েছি। আর শুক্রবারটিতে সাধারণত দেখা যায় সরকারি ছুটি থাকে, সেই ছুটির সুবিধা নিয়ে কিন্তু আজকে পরিবার পরিজন সহ কিন্তু এর দর্শনার্থীরা এখানে এসেছেন এবং স্টলগুলো ঘুরে ঘুরে যেমন পণ্য সামগ্রী তারা দেখছেন এবং কিনছেন, পাশাপাশি কিন্তু মেলায় যে বিনোদনের কেন্দ্রগুলো, বিনোদনের স্থানগুলো খোলা হয়েছে, সেই বিনোদন কেন্দ্রেও কিন্তু আসলে আমি দর্শনার্থীদের ভিড় দেখতে পেয়েছি। এই মুহূর্তে দেখতে পাবেন একটি পাকিস্তানি স্টলে আমরা আছি এবং এখানে আসলে বিভিন্ন রকমের যে সবজির যে সবজি কাটার যেগুলো সেগুলো আসলে দেখা যাচ্ছে। এই মুহূর্তে একটি ইরানি স্টল এবং ইরানির বিভিন্ন রকম ইরানি পণ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই স্টলটি, এই মুহূর্তে যে স্টলটি দেখা যাচ্ছে, প্যাভিলিয়নটি দেখা যাচ্ছে, এটি কিন্তু একটি ইরানি প্যাভিলিয়ন এবং এখানে নিত্য প্রয়োজনীয় বা গৃহস্থালীর পণ্য সামগ্রী সহ আসলে সব ধরনের পণ্যের সমাহার কিন্তু এখানে আছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন খাদ্য পণ্য, আমরা বিভিন্ন মশলা জাতীয় যেসব পণ্য সামগ্রী সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। সেই ধরনের পণ্যগুলো কিন্তু এখানে আছে এবং যেহেতু মেলার শেষের দিকে, এই শেষের দিকে হওয়ার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ছাড় দিয়ে, বিভিন্ন রকম অফার দিয়ে কিন্তু দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা এখানে অংশগ্রহণকারীরা করছেন। তো এই ছিল আসলে শুক্রবারের বাণিজ্য মেলার সকালের খবর। আসলে যত দিন যাবে, আসলে সন্ধ্যা যত গড়াবে ততই কিন্তু এই ভিড় আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে আসলে বাণিজ্য মেলার সর্বশেষ তথ্য। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। আমরা এখন চলে যাচ্ছি পরের খবরে। হোয়াইট গোল্ড নামে খ্যাত বাগদা ও গলদা চিংড়ি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাতক্ষীরার চাষিরা। চলতি মৌসুমে ভাইরাসজনিত কোনো রোগ আক্রমণ না করায় অন্য বছরের তুলনায় উৎপাদন হয়েছে অনেক বেশি। আর বাজারে দাম ভালো পেয়ে খুশি চাষিরা। তবে সাফল্য ধরে রাখতে উন্নত জাতের রেণু সরবরাহ সহ মৎস্য বিভাগের সহযোগিতা চেয়েছেন চাষিরা।
মমতাজ আহমেদ পাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ সহ জেলার 7টি উপজেলায় শত শত ঘেরে চাষ করা হচ্ছে হোয়াইট গোল্ড নামে খ্যাত বাগদা ও গলদা চিংড়ি। দেশের 1/3 রপ্তানিযোগ্য চিংড়ি চাষ হয় এই জেলাতে। আধুনিক পদ্ধতিতে চিংড়ির পাশাপাশি ঘেরগুলোতে ভেটকি, ট্যাংরা, পার্শে ও রুই মাছ চাষ করা হয়। সমন্বিত পদ্ধতিতে একই জমিতে চাষ করা হয় ধান। চলতি মৌসুমে ভাইরাসে আক্রমণ না হওয়ায় উৎপাদন ও দাম বেশি পেয়ে খুশি চাষিরা। আমরা এই চিংড়ি চাষ করি, দেখা যাচ্ছে অল্প খরচের মধ্যে খুব বাম্পার ফলন। এবার কোনো ভাইরাস লাগেনি, এবার লাভবান হবে বলে আশা আছে। এই সাফল্য ধরে রাখতে উন্নত জাতের রেণু সরবরাহ সহ মৎস্য বিভাগের সহযোগিতা চেয়েছে জেলার চিংড়ি চাষী সংগঠন। আমরা সুন্দরবনের রেণু যাতে পাইতে পারি তার একটা ব্যবস্থা করলে ভালো হয়। আরো বেশি তদারকি করার দরকার, বিশেষ করে মৎস্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো আরো বেশি মানুষের কাছে এসে নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণ করবে। আমরা দেখেছি যে আদানিবি চিংড়ি প্রকল্প যারা করেছেন তার সফলতা পেয়েছে। তবে জেলার মৎস্য কর্মকর্তার দাবি, বিভিন্ন প্রকল্পের আওতায় চাষিদের উত্তম চাষ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চিংড়ির উৎপাদন আমাদের বৃদ্ধির জন্য আমরা গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস, উত্তম চাষ ব্যবস্থাপনা আমরা চাষিদের মাঝে এটা প্রসার উদ্বুদ্ধ এবং সমাবেশ প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রচার করছি। জেলায় 66,000 হেক্টর জমিতে বাগদা ও গলদা চিংড়ি সহ মোট 76,000 হেক্টর জমিতে সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। উন্নয়নের ধারায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 2021 সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। সকালে বরিশাল সিটি কলেজ চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। আজকে উন্নয়নের ধারায় বাংলাদেশ মিরাকল সৃষ্টি করেছে। আমরা যখন বিদেশে কোনো মিটিং সেমিনারে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেই, তখন সবাই অবাক বিস্ময় আমাদের বক্তব্য শুনে তাকিয়ে থাকে এবং পরে ভিড় করে এসে জিজ্ঞাসা করে, তোমরা এত অল্প সময়ের ভিতরে এতদূর বাংলাদেশ কিভাবে এগিয়ে গেল। বিশ্ব অর্থনীতিবিদরা বলছে এমনিভাবে যদি এগিয়ে যায় 2021-এর আগে 18-19-এর ভিতরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা তরুণ প্রাণের। চমকপ্রদ সব উদ্ভাবন নিয়ে হাজির স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলায় রয়েছে এমনই আয়োজন। বিজ্ঞানের নানা খুঁটিনাটি জানতে দর্শনার্থীরাও ভিড় করেছেন মেলায়। বিস্তারিত জানাচ্ছেন সৌমিত্র শুভ্র। তরুণ চোখগুলোতে স্বপ্নের আনাগোনা। বিদ্যমান বিভিন্ন সংকট কাটিয়ে সম্ভাবনার পথে দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা তৈরি করেছে এই তরুণ প্রাণ। আর এসব নিয়েই ক্ষুদে বিজ্ঞানীরা হাজির হয়েছে বিজ্ঞান মেলায়। ক্লাসরুমকে ডিজিটালাইজড করার প্রজেক্ট সাজিয়ে এনেছে কেউ বা রেলওয়ের লেভেল ক্রসিং নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় প্রক্রিয়া উদ্ভাবন করেছে। শিক্ষক এই টিম ভিউয়ারের মাধ্যমে যখন কোনো কিছু পড়াবে তখন যেটি হবে সেটি হলো এইটাই কোনোরূপ তার ছাড়া ওই প্রজেক্টরের দ্বারা প্রসেস হয়ে বড় পর্দায় প্রকাশিত হবে। বড় জায়গায় ইমপ্লিমেন্ট করতে যাই আমাদের এই ছোট ছোট সেন্সরগুলোকে বড় বড় সেন্সর দিয়ে রিপ্লেস করতে হবে, তখন আমাদের খরচ বেশি হবে না। 2টা গেটের জন্য আমাদের মাত্র 23,700 টাকা পড়বে। কারো পরিকল্পনা বায়োগ্যাস কিংবা উইন্ড মিল ব্যবহার করে বিদ্যুৎ সংকট নিরসনের। বায়োগ্যাস থেকে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করছি, সো মানে অনেক কম খরচে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। সর্বনিম্ন বায়ুচাপে 4.4 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। আয়োজকরা বললেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করতেই এই উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের ব্যাপারে আগ্রহ তৈরি করা এবং প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া, বিভিন্ন জিনিস আবিষ্কার করা, পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করা, এর মাধ্যমে আমাদের দেশ একসময় মানে উন্নত বিশ্বের কাতারে চলে যাবে। 3 দিনব্যাপী মেলা শেষ হবে শনিবার। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসাবে সকালে সময় সংবাদের দল যায় প্রকৃতির অপরূপ লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবনে। পার্বত্য অঞ্চলের শিক্ষা বিষয়ক এবং আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে সংবাদ প্রচারের প্রতি জোর দিতে পরামর্শ দিয়েছেন দর্শকরা। এমনকি পার্বত্য জেলাগুলোর সংস্কৃতির বিকাশে সংবাদ করার বিষয়েও পরামর্শ দেন তারা। এছাড়া পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন সময় প্রচারিত সংবাদের প্রশংসাও করেন বান্দরবানবাসী। বান্দরবনে অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা আছে, এখানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে
যদি একটা অনুষ্ঠান করা হয় খুবই ভালো হবে। লুকানো স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলো থেকে যদি সময় সংবাদ গিয়ে তাদের সংবাদের মাধ্যমে এই পর্যটন স্পটগুলোকে আরো হাইলাইট করে, তাহলে হয়তো ফরেনাররা বাংলাদেশে আসতে পারবে এবং পাশাপাশি বান্দরবনের উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে সমাজটা, এই সমাজ থেকে দেশের মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারেন। পশ্চিমবঙ্গের বীরভূমে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার পর বাড়িটি থেকে প্রচুর বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতও হয়। বিস্ফোরণের ফলে ওই বাড়ির ছাদ উড়ে যায়। নিহতরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করে স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের আস্তানা গেড়ে বসা বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিনের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শিগগিরই ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লাহ বলেন, দ্বিপাক্ষিক শান্তি আলোচনা শুরুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে পাকিস্তান। ভারতের পাঠানকোটে বিমান ঘাঁটিতে সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিদের হামলার বিষয়ে তদন্ত চলছে বলে জানায় ইসলামাবাদ। এ বিষয়ে ভারতে পাকিস্তানের একটি প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পাক স্বরাষ্ট্র দপ্তর। এদিকে পাঠানকোট হামলার বিষয়ে পাকিস্তানকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে ভারত। এ মাসের মাঝামাঝি ইসলামাবাদে ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের কথা থাকলেও পাঠানকোট হামলাকে কেন্দ্র করে তা স্থগিত করা হয়। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতের কাছে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। বিচ ভিউ ক্যাফে নামে ওই রেস্তোরাঁর সামনে গোলাগুলি ও 2টি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করেছে আল কায়দা সমর্থিত জঙ্গি সংগঠন আল শাবাব। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এর 1 ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রেস্টুরেন্ট ঘিরে ফেললে বিকট শব্দে বিস্ফোরিত হয় দ্বিতীয় বোমাটি। কিছুক্ষণ পর পর ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। প্রায় 8 ঘন্টার অভিযানে ক্যাফেটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় সোমালিয়ার সামরিক বাহিনী। দর্শক, এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। দর্শক, আমরা জানতে পেরেছি এইমাত্র জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ম্যাচে নতুনরা নিজেদের মেলে ধরতে না পারলেও এই ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন চাইছেন নতুনদের উপর আস্থা রাখতে। এদিকে চতুর্থ টি-20 ম্যাচ জিতে সিরিজে সমতায় শেষ করতে চায় জিম্বাবুয়ে। আবুল বাশারের ক্যামেরায় খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নতুন ক্রিকেটারদের পরীক্ষা নিতে গিয়ে উল্টো নিজে অগ্নি পরীক্ষার সামনে পড়েছেন বাংলাদেশ কোচ হাতুরু সিংহে। শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে, নইলে 14 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা জিম্বাবুয়ের কাছে হারের খেসারত হিসেবে দিতে হবে মোট 10 রেটিং পয়েন্ট। সেই সাথে সিরিজ না জেতার আক্ষেপও যোগ হবে। তবে এইসবে ভাবনা কই কোচের, সামনে 2টি মেগা আসর, তাই বিকল্প খেলোয়াড় নির্বাচনে এখনো মন হাতুরুর। গেল ম্যাচে হারের পর সমালোচনা হচ্ছে একাধিক ক্রিকেটারকে অভিষেক করানোই। তারপরও এই দলে আস্থা টিম ম্যানেজমেন্টের, বিশ্বাস পরের ম্যাচে প্রত্যাশার প্রাপ্তি মিলাতে পারবেন নতুনরা। জিম্বাবুয়ের সাথে সিরিজটা জেতা যেমন ইম্পর্টেন্ট, আবার টিমটাকে তৈরি করাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এশিয়া কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করতে চাই। প্রতিদিন তো আমরা জিতবো না, হারতেই পারি, সামনে যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, ওটা আমরা ভালো রেট খেলতে চাই, এই সিরিজটা জিততে চাই। ওয়ার্ল্ড কাপ যখন খেলবো তার আগে কিন্তু আমরা প্রায় 8-10টা ম্যাচ খেলে তখন ওটা ঢুকবো। যদি কোনো না কারণে খালদানার কাছ থেকে ইনজুর হয়, তখন আমাদের এই প্লেয়ারগুলোকে তো আমাদের রেডি রাখতে হবে। সবকিছু চিন্তা থেকে এগুলো আসলে আসছে। সুতরাং এগুলো নিয়ে আসলে মানে করেছে, বাট আপনাকে এটা মনে রাখতে হবে যে দিস আর অল পারফরমেন্স, সবাই ন্যাশনাল টিমে খেলার মতো যোগ্য প্লেয়ার বলেই তারা জাতীয় দলে খেলছে।
অন্যদিকে গেল ম্যাচ জিতে আত্মবিশ্বাসী এখন সফরকারীরা। তাদেরও কোচ ওয়াটমোর ওয়ার্ল্ড টি-20-র জন্য দল নির্বাচনে করছেন পরীক্ষা নিরীক্ষা। এ ম্যাচে নিয়মিত অধিনায়ক এলটন চিকুম্বুরা ফিরবেন বলে আভাস মিলেছে। এছাড়াও বোলিংয়ে আরও ধার বাড়াতে বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে, কারণ গেল ম্যাচে হেরে বাঘেরা হয়ে আছে আহত। তাই ওই থাবা থেকে বাঁচতে আট ঘাট বেঁধেই দলীয় সর্বোচ্চ শক্তি ঢেলে দিতে চায় জিম্বাবুয়ে। দারুণ একটি জয় পেয়েছি আমরা, এখন শেষটা জিতে সিরিজের সমতা আনতে চাই। জানি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সেরাটা দিয়ে খেলবে, তাই আমরাও সতর্ক, কারণ সামনে ওয়ার্ল্ড টি-20 আসরের আগে এই ম্যাচ জেতার আত্মবিশ্বাস কাজে লাগবে আমাদের। মাঠের ফলাফলের বাইরেও আছে সমীকরণ, তা হলো টি-20 র্যাঙ্কিংয়ে 14 নম্বরে জিম্বাবুয়ে আর 10 নম্বরে বাংলাদেশ। টাইগাররা জিতলে প্রতি ম্যাচে পাবে 3 রেটিং পয়েন্ট, আর জিম্বাবুয়ে জিতলে পাবে 5 রেটিং পয়েন্ট। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। দর্শক, এই মুহূর্তে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। সেখানকার সবশেষ খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, এই যে টস ভাগে কিন্তু হেরে গেছে বাংলাদেশ, পাশাপাশি কিন্তু তাদের বোলিং এবং ব্যাটিং সাইডকে আরও শক্তিশালী করার জন্য তাদের টি-20 বিশেষজ্ঞ অলরাউন্ডার যিনি অধিনায়ক এলটন চিকুম্বুরাই কিন্তু টস করেছেন, তিনিও ফিরেছেন। উইলিয়ামসের জায়গায় একটা পরিবর্তন এনেছে, একজন বিশেষজ্ঞ স্পিনার নেওয়া হয়েছে, পাশাপাশি ভিতরের জায়গায় একটা পরিবর্তন, মোট 3টা পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে নেমেছেন। এবং তাদের সৌভাগ্য যারা টসে জিতে ব্যাট করার সুযোগ পাবেন, কারণ আপনি জানেন এই উইকেটে কিন্তু ব্যাপক রান আছে, খুব ভালো রান আছে। ব্যাটসম্যানরা টিকে থাকতে পারলে, বড় শট খেলতে পারলে ভালো রান আসবে। গত ম্যাচেও আমরা দেখেছি বড় স্কোর করেছিল, সে কিন্তু পরে ডিফেন্ড করতে গিয়ে বেশ অসুবিধা হয়, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে চেস করাটাও বাংলাদেশের জন্য কঠিন হয়ে যেতে পারে। তবে আরেকটা বিষয়, বাংলাদেশের যে 2টি পরিবর্তন এই পর্যন্ত আমি জানতে পেরেছি, তামিম খেলবেন, পাশাপাশি আরাফাত সানিও খেলবেন। সব কিছু মিলে এখন বাংলাদেশের বোলিংটা গত ম্যাচে যেহেতু একটু এলোমেলো বোলিং ছিল, এই ম্যাচে যদি একটু বোলিংটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে তাহলে হয়তো বা ভালো কিছু হতে পারে। তো টস নিয়ে আসলে অনেকেরই মন খারাপ আমি দেখেছি, সেই জন্য যে টাইগার আমাদের সোয়েব আছেন, ওই টস নিয়ে ওর মন খারাপ ছিল। আসলে টসের ব্যাপারটা কেন একটা ভাইটাল? আসলে টসের বিগত 3টা ম্যাচে জিম্বাবুয়ে টসে জেতার পরে ওরা কিন্তু ভালো একটা কিছু করছেন, বিশেষ করে আপনার পাওয়ার প্লেতে কিন্তু ওরা টসে জেতার পরে মানে খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছে। তারপর আসলে আমি চিন্তা করি ভয় করে না, কারণ যেখানে তামিমের মতো আর আরাফাত সানির মতো প্লেয়ার আজকে টিমে আছে, আর গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল আসলে ওই ভুলগুলো আজকে শুধরে নেওয়ার জন্য আরাফাত সানির মতো প্লেয়ার এবং তামিম ইকবালের মতো প্লেয়ার আজকে তাদেরকে টিমে রাখছে। আসলে জয় ছাড়া অন্য কোনো কিছু চিন্তা নাই, আমরা অবশ্যই জিতবো। খুলনা থেকে জয় নিয়ে আসলে প্রথমবারের মতো টি-20 ম্যাচ খুলনা থেকে জেতার পরে আসলে আমাদের দর্শকদের প্রত্যাশা এটাই, এইটা দিয়ে আমরা সিরিজ জয় করতে চাই। সিরিজ জিতবো। একটা বিষয় জানি, বাংলাদেশ তাদের টি-20 ক্রিকেট ইতিহাসে এটা কিন্তু 50তম ম্যাচ খেলছে। এই ম্যাচটাকে তারা স্মরণীয় করে রাখতে চাই জয়ের মধ্য দিয়ে, আর জিতলে কিন্তু সিরিজ জয় নিশ্চিত হবে। তো সবকিছু মিলে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা বাংলাদেশের টি-20 ইতিহাসে 50তম ম্যাচটি যেন স্মরণীয় হয়ে থাকে জয়ের মধ্য দিয়ে। এজি ফিরছে। দর্শক, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এবারে বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। ফাইনালে আজ মুখোমুখি হবে বাহরাইন ও নেপাল। দীর্ঘদিন পর বড় কোনো আসরের শিরোপা জিততে মরিয়া নেপাল। অন্যদিকে আসরে দুর্দান্ত পারফর্ম করা বাহরাইনও মাঠে নামবে অভিন্ন লক্ষ্য নিয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। 1993 সালে ঢাকার মাঠে সাব গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল, যে দলের সদস্য ছিলেন বর্তমান কোচ বালগোপাল মহার্জন। এরপর 1999 এর সাব গেমসেও ফাইনালে উঠেছিল তারা। ওখানেই শেষ নেপালের আন্তর্জাতিক ফুটবলের সাফল্যগাথা। সাফে ব্যর্থ হলেও ফিফা র্যাঙ্কিংয়ে 196 নম্বরে থাকা নেপাল এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপে চমকে দিয়েছে সবাইকে। গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠলেও মালদ্বীপের বিপক্ষে দারুণ জয়ে ফাইনালে উঠেছে তারা। র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী দলের কোচ। আসলে আমাদের দলের ছেলেরা জানে তাদের দায়িত্ব কি। আমি চেয়েছি প্রত্যেকে যেন তাদের আত্মবিশ্বাসের জায়গাটায় ঠিক থাকে। ঢাকার মাঠে আমরা বরাবরই ভালো খেলি, আশা করি আমরা সফল হব।
অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে যৌথভাবে 121 নম্বর অবস্থানে আছে বাহরাইন। নেপালের চেয়ে অনেক এগিয়ে মারজান ঈদের শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, তাই নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় বাহরাইন। ফাইনাল বলে নয়, অন্যান্য 8-10টা ম্যাচের মতো এ ম্যাচেও আমরা চাপহীনভাবে খেলব। প্রধান কোচ মারজান ঈদ এ ম্যাচে ডাগআউটে দাঁড়াতে না পারলেও আমাদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি থাকবে না। প্রতিপক্ষ হিসেবে আমরা সবাইকেই সম্মান করে বলতে চাই, শিরোপার জন্যই খেলবো আমরা। এর আগে আন্তর্জাতিক পরিসরে এই দুদল কখনোই পরস্পরের মুখোমুখি হয়নি। সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করা বাহরাইন এবারের আসরের সবচেয়ে বড় চমক। কাগজে কলমে সেটি অনেকটাই স্বীকৃত। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল, যারা কিনা দীর্ঘ 17 বছর পর আন্তর্জাতিক কোনো আসরের ফাইনাল খেলতে নামছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর জমজমাট এক ফাইনাল দেখার প্রত্যাশায় এদেশের ফুটবল প্রেমীরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যরকম এক আয়োজনের খবর। মাঘের শীত জেঁকে বসেছে পুরো দেশে। খেজুর রস আর পিঠায় শীত উপভোগ করছেন দেশবাসী। তবে সে আনন্দ থেকে কিঞ্চিত বঞ্চিত রাজধানীবাসী। আর নগরবাসীকে পিঠাপুলির সেই স্বাদ মনে করিয়ে দিতেই রমনা পার্কে রঙে ভরা বঙ্গে নামের একটি সংগঠনের আয়োজনে হয়ে গেল রস ও পিঠা উৎসব। মাঘের শীতের সকালে দর্শনার্থীদের জন্য এই উৎসব এক অনাবিল আনন্দ এনে দেয়। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। বদবাঁধা নগর জীবন থেকে একটু বেরিয়ে যেন পুরোপুরি বাঙালিয়ানায় সাজানো এই রস উৎসব। আয়োজনে প্রাণ আনতেই শহরের মধ্যে একখণ্ড সবুজ রমনার খেজুর তলায় বসে এই মেলা। খেজুরের রস তো ছিলই, সঙ্গে ছিল খই, গুড়, মুড়ি আর পিঠা। আর তাই এমন আয়োজনে তৃপ্ত শহুরে এই মানুষগুলো। এই টাইপের যদি উৎসব হয়ে থাকে, আমি মনে করি এটা আমাদের নতুন প্রজন্মের জন্য হয়তো ধরে রাখবে। এটা ঢাকা শহরের মধ্যে এইরকম একটা আয়োজন, মানে এটা আসলেই মানে সাধুবাদ দেওয়ার মতো। আমরা তো সবসময় ভেজালে অভ্যস্ত থাকি, আমরা বুঝতেও পারি না যে অন্য ধরনের আস্বাদ গ্রহণ করলাম। ঐতিহ্য ধরে রাখার এই উৎসব আরো বড় পরিসরে করার কথা জানালেন আয়োজকরা। যারা রসের সন্ধান জানে না তাদের এবং আমাদের নতুন প্রজন্মকে এই আমাদের গ্রাম বাংলার যে রসের যে আবহ, এগুলির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের এই ক্ষণিকের আয়োজন। যদি সবার সহযোগিতা পাই তাহলে ভবিষ্যতে আরো বড় করে করব। উৎসবে ছিল বাউল গানের আসরও। মাঘের কুয়াশা ভেদ করে সকালে সোনালির আলোয় শিশিরে পা ভিজে, হাতে গ্লাস ভর্তি এক গ্লাস তাজা খেজুরের রস। বাড়তি পাওনা হিসেবে কানে ভেসে আসছে বাউলের গান। সবকিছু মিলিয়ে এ যেন আবহমান সেই গ্রাম বাংলা, এ যেন নারীর টানে শিকড়ে ফিরে যাওয়া। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উচ্ছেদের পরদিন এবার কল্যাণপুর পোড়াবস্তিতে আগুন। অগ্নিকাণ্ড পরিকল্পিত, অভিযোগ বাসিন্দাদের। কাঁচামরিচ, শিম, টমেটো সহ বিভিন্ন সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের অস্তিত্ব। স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের তাগিদ। সাইবার অপরাধ মোকাবেলায় আইন করা ছাড়া তেমন কোনো প্রস্তুতি নেই বাংলাদেশের। প্রশিক্ষণ নেই পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। চট্টগ্রামে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে তৃতীয় দিনের মতো অচল সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। দুর্ভোগে রোগীরা। এবং খুলনায় শেষ টি-20তে কিছুক্ষণের মধ্যে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা, সমতায় ফেরার প্রত্যয় সফরকারীদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।